আয়না ঘর। পৃথিবীর ৯৮% রহস্য আয়নার ভিতরেই লুকিয়ে আছে। আপনিও খুঁজে দেখবেন নাকি আয়না ঘরের আয়নার রহস্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আয়না ঘর। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আমি আমার গ্রামের এক বড় ভাই, তার নাম সজল ভাই, সজল ভাইয়ের মুখ থেকে শুনেছি। সজল ভাই দীর্ঘ 10 বছর আফ্রিকার বেনিন সিটিতে ছিলেন। তিনি সেখান থেকে যা নিয়ে এসেছে, যা বয়ে নিয়ে এসেছে, তা কোনো সম্পদ নয়, তা এক ভয়ঙ্কর অভিশাপ। তো সজল ভাইকে জোরাজুরি করার পরে সজল ভাই সেই ঘটনাটি আমাকে বলেছে। সেই ঘটনাটির বিস্তারিত আমি আপনাদেরকে এখন বলছি। আমার ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আয়না ঘরের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমি সজল ভাইয়ের কাছ থেকে যেরকমভাবে শুনেছি, সজল ভাই যেভাবে আমাকে বলেছে, আমি ওইভাবেই বলার চেষ্টা করছি। আসলে এই ঘটনাটা বলতে গেলেও আজ আমার কলিজা শুকিয়ে আসে। আফ্রিকার বেনিন সিটি জায়গাটা যতটা না আধুনিক, তার চেয়ে 1000 গুণ বেশি অন্ধকার। সেখানকার প্রতিটি গাছে, প্রতিটি পাথরে যেন আত্মা বাস করে। 2012 সালের জুন মাসে আমি তখন একটা জঙ্গলের ধারে একটা বাংলোতে থাকতাম। আমার সাথে থাকতো রান্নার লোকজন আর মাম্বা নামের সেই বৃদ্ধা। মাম্বা ছিল স্থানীয় আদিবাসী। ওর চোখের মণি দুটো ছিল নীলচে রঙের, যা কুচকুচে কালো গায়ের রঙের সাথে একদমই বেমানান। একদিন সকালে আমি দেখলাম মাম্বা আমার ঘরের কোণে হাঁটু গেড়ে বসে বিড়বিড় করছে। ও চলে যাওয়ার পর আমি গিয়ে দেখলাম সেখানে একটা কালো মোরগের রক্ত দিয়ে একটা নকশা এঁকেছে, আর তার ওপর সেই পুতুলটা বসিয়ে রেখেছে। পুতুলটা ছিল বিশ্রী দেখতে, মানুষের হাড়ের মতো রং, আর তার সারা শরীরে মানুষের চুল পেঁচানো। আমি পুতুলটা সরাতে গেলে মাম্বা কোথা থেকে যেন আবির্ভূত হলো, এসে আমার হাত খপ করে ধরে ফেলল। ওর হাত ছিল বরফের মতো ঠান্ডা। ও বলল, মাস্টার, এটা সরাবেন না, এটা আপনার আত্মাকে পাহারা দেবে। আমি তখন বুঝিনি ও আমাকে পাহারা দিচ্ছিল না, বরং আমার আত্মাকে ওই পুতুলের ভেতর বন্দি করার কাজ শুরু করেছিল। সেই রাতে আমার শরীর ভাঙতে শুরু করলো। রাতে আমি বিছানায় শুইলেই অনুভব করতাম আমার খাটের নিচ থেকে অসংখ্য অদৃশ্য হাত বিছানাটা খামচে ধরেছে। একদিন রাত 3টের সময় তৃষ্ণায় আমার ঘুম ভেঙে গেল। পানি খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যেতেই আমি জমে গেলাম। আমি দেখলাম ড্রয়িং রুমের সেই পুতুলটা রাখা টেবিলটার চারপাশে নীল রঙের আলো জ্বলছে। অদ্ভুত রঙের একটি নীল রঙের আলো সেই পুতুলটার থেকে জ্বলছে, আর তার সামনে মাম্বা উলঙ্গ হয়ে নাচছে। ওর হাতে একটা ধারালো ছোরা। ও নিজের আঙুল কেটে সেই রক্ত পুতুলের মুখে দিচ্ছে আর বলছে, ও করো, ও করো, জান ও করো। যার অর্থ হলো, এই শরীর এখন তোমার, এই রক্ত এখন তোমার। আমি ভয়ে পাথর হয়ে গেলাম। হঠাৎ মাম্বা আমার দিকে ঘুরল। আমি দেখলাম ওর চোখ দুটো তখন টকটকে লাল হয়ে জ্বলছে। আমি দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে দিলাম। সারা রাত দরজার ওপাশে আমি নখের আঁচড়ানো শব্দ আর পৈশাচিক হাসি শুনলাম। সে রাতটা কোনোভাবে পার করার পরের কয়েকদিন আমার চোখের নিচে কালি দাগ পড়ে গেল।
আমি আয়নার সামনে দাঁড়ালে দেখতাম আয়নায় আমার চেহারাটা ধীরে ধীরে পচতে শুরু করেছে। একদিন বাথরুমে ঢুকছি মুখ ধুতে, হঠাৎ আয়নার ভেতর থেকে আমার প্রতিবিম্ব আমার দিকে তাকিয়ে বিকটভাবে হাসলো। আমার নিজের প্রতিবিম্ব আমাকে বলছে, তুমি আর নেই সজল, তুমি এখন আমার ভেতরে। আমি ভয় পেয়ে যখন পেছাতে গেলাম, দেখলাম বাথরুমের দরজাটা অদৃশ্য হয়ে গেছে। আমি একটা অন্ধ ঘরে আটকা পড়ে আছি। চারদিকে পচা লাশের গন্ধ। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে সেই লম্বা হাতওয়ালা ছায়াটা বেরিয়ে এলো। তার নখগুলো ছিল বেডরুমের মতো ধারালো, ব্লেডের মতো ধারালো। সে আমার বুকের উপর নখ বসিয়ে দিল। আমি আর্তনাদ করে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি বাথরুমের মেঝেতে পড়ে আছি, আর আমার বুকের ঠিক মাঝখানে 3টে লম্বা আঁচড়ানের দাগ, যা থেকে তাজা রক্ত চুইয়ে পড়ছে। আমি বুঝতে পারলাম আমি আর বাঁচব না। আমার স্থানীয় বন্ধু প্যাট্রিক আমাকে নিয়ে গেল শহরের বাইরের এক বুডু কিংয়ের কাছে। তার নাম ছিল উলু। উলুর ডেরায় ঢুকতেই সে চিৎকার করে উঠল, আমার দিকে লক্ষ্য করে বলল, ওর সাথে ওটা কে এসেছে, ওকে বাইরে রেখে আসো। আমি অবাক হলাম, কারণ আমি একাই ছিলাম। উলু বলল, আমার পিঠে একটা প্রেতাত্মা চড়ে আছে, যে আমার জীবনী শক্তি শুষে নিচ্ছে। উলু একটা বিশেষ রিচুয়াল শুরু করলো। সে মাটির উপর 4টে মাথার খুলি রাখলো আর আমাকে মাঝখানে বসিয়ে দিল। এরপর সে একটা কাচের বয়াম থেকে কিছু জীবন্ত পোকা বের করে আমার শরীরের উপর ছেড়ে দিল। পোকাগুলো যখন আমার আঁচড়ের দাগের উপর গিয়ে বসলো, তখন আমার মনে হলো কেউ জ্যান্ত আগুন আমার গায়ে ঢেলে দিচ্ছে। এতটা যন্ত্রণা হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। উলু বলল, মাম্বা তোমার ছায়া চুরি করেছে। ছায়া চুরি করে পুতুলের ভেতরে ভরে দিয়েছে। আজ রাত 12টায় মাম্বা তোমার উপর শেষ মরণ কামড় দেবে। আজ রাতে হয় তুমি মরবে, নয়তো ও। উলু আমাকে একটা হাড় দিয়ে তৈরি কবজ দিল আর বলল, রাত 12টায় যখন দেখবে দেয়াল থেকে রক্ত ঝরছে, তখন এই কবজটা ওই পুতুলের মাথায় আঘাত করতে হবে, এবং তারপরে তুমি মুক্তি পাবে, না হলে তোমার মুক্তি নেই। আমি সেই হাড়টি নিয়ে বাসায় চলে আসলাম, এবং রাত হয়ে এসেছে। সেই রাত আমি আমার ঘরে বসে আছি। ঘড়ির কাঁটা 12টার ঘরে পৌঁছাতেই ঘরের বাতিগুলো সব দপ দপ করে নিভে গেল। হঠাৎ শুনলাম ছাদ থেকে টুপ টুপ করে কিছু পড়ছে। টর্চ জ্বালিয়ে দেখি ছাদ থেকে লাল রক্ত চুইয়ে চুইয়ে আমার বিছানায় পড়ছে। আর সেই পুতুলটা, ওটা এখন আকারে বড় হয়ে গেছে। ওটা এখন একটা ছোট বাচ্চার সমান বড় হয়ে গেছে এবং হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। পুতুলের মুখ দিয়ে মাম্বার কণ্ঠস্বর বেরোচ্ছে, সজল, তোর আত্মাটা আমার খুব দরকার, তোর জীবনটা আমাকে দিয়ে দে। পুতুলটা লাফ দিয়ে আমার উপর চড়ে বসলো। তার কাঠের হাতগুলো আমার গলা টিপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে আমি উলুর দেওয়া সেই হাড়ের কবজটা খুঁজে পেলাম। সর্বশক্তি দিয়ে আমি ওটা পুতুলের কপালে গেঁথে দিলাম। মুহূর্তের মধ্যে এক বিকট চিৎকার হলো। মনে হলো কয়েকশো আত্মা একসাথে আর্তনাদ করছে। পুতুলটা থেকে কালো পিচের মতো রক্ত বেরোতে শুরু করলো, আর ধীরে ধীরে ওটা ধুলোয় মিশে গেল। সাথে সাথে পুরো বাড়ি কেঁপে উঠল, যেন ভূমিকম্প হচ্ছে। আমি জানালা দিয়ে তাকালাম, দেখলাম দূরে মাম্বার ঝুপড়ি ঘর থেকে নীল রঙের আগুন দাউ দাউ করে জ্বলছে।
পরদিন সকালে আমি সেই ঝুপড়িতে গিয়েছিলাম। সেখানে মাম্বার কোনো শরীর ছিল না, শুধু মাটির উপর সেই পুতুলের পোড়া অবশেষ পড়েছিল। কিন্তু আজ বাংলাদেশে ফিরে আসার 3 বছর পরও যখন আমি একা থাকি, আমার মনে হয় আমার পিঠের উপর কেউ নিঃশ্বাস ফেলছে। মাঝে মাঝে মাঝরাতে আমার ড্রয়িং রুমের কোনো কোণ থেকে সেই খটখট শব্দটা ভেসে আসে আমার রুমে। আমি জানি না সেই ডাইনি কি সত্যিই মরেছে, নাকি সে আজও আমার ছায়ার ভেতরে লুকিয়ে আছে। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আজ আয়নায় নিজের চেহারা দেখছেন, একবার ভালো করে খেয়াল করুন তো, আপনার প্রতিবিম্ব কি আপনার সাথেই হাসছে, নাকি তার হাসির আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে? সাবধান থাকবেন, আয়নাঘরের সাথেই থাকবেন। শুভরাত্রি।